আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমি কথা বলবো নির্বাচন কেন্দ্রিক, বিশেষত বিগত 3 টার্মের এক টার্মের ছিল নুরুল হুদা, সিইসি সাবেক প্রধান নির্বাচন কমিশনার। এই নুরুল হুদার বক্তব্যকে কেন্দ্র করে আমরা কিছু বিষয় ভেবে দেখব এবং রাষ্ট্রেরও এখানে বেশ কিছু কাজ রয়েছে, জনগণের অনেক ভাবার বিষয় রয়েছে। এজন্য আমি এই আলোচনাটা নিয়ে এসেছি। আমি যুগান্তর থেকে আপনাদেরকে আগে রিপোর্টটা শোনাবো, তারপরে এই রিপোর্টের উপরে আমি দু একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো আমি যদি নিউজটা পড়ি, এটা হচ্ছে 2রা জুলাই 2025, 1টা 33 PM, অর্থাৎ গতকাল দুপুর 1:30টার পরে তারা এই নিউজটা প্রকাশ করেছে। হেডলাইন দিয়েছে, রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি নুরুল হুদা। সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে 2018 সালে প্রহসনের নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে। তখন আমি বুঝে গেলাম দিনের ভোট রাতেই হয়ে গেছে। তৎক্ষণাৎ সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব সংগঠিত হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি AKM নুরুল হুদা মঙ্গলবার আদালতে দেওয়া জবানবন্দিতে এমন কথা বলেন। রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলার সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। এরপর 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা PBI এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান KM নুরুল হুদাকে আদালতে হাজির করেন। এ সময় স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের জন্য আবেদন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে সাবেক এই সিইসি আরও বলেন, আমি তফসিল ঘোষণার করে নির্বাচন দিয়েছি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জানতে পারি অনেক কেন্দ্রে 90 থেকে 100% ভোট পড়েছে। তা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমি আরও জানতে পারি অনেক ব্যালট বক্স রাতেই ভরে গেছে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে তাদের কর্মী বাহিনী দ্বারা দায়িত্বে থাকা পুলিশ, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এমন কাণ্ড ঘটেছে। তার মানে রিটার্নিং অফিসার, সহযোগী রিটার্নিং অফিসার, এদেরকে আয়ত্ত করে অনেক কিছু করা সম্ভব। একটা নুক্তা দিয়ে রাখলাম। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী, মানে উনি আওয়ামী লীগকেই দায়ী করেছেন। তিনি বলেন, আমি ও আমার লোকদের অন্ধকারে রেখে এমন অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ভোটে অনিয়ম করা হয়েছে। আমি এ নিয়ে অনেক অনুতপ্ত ছিলাম। যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, তখন আমি নির্বাচন বাতিল করতে পারি না, তখন আমার হাতে ক্ষমতাও নেই। এ বিষয়ে আমি অনেকবার অসন্তোষ প্রকাশ করেছি এবং মিডিয়ার সামনে বলেছি। তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসাররা নির্বাচন পরিচালনা করেন। তারা নির্বাচন কমিশনারকে অন্ধকারে রেখে এভাবে সুযোগ সৃষ্টি করে দেন। এ প্রক্রিয়ার পুরোটাই হয়েছে ক্ষমতাসীন দলের মাধ্যমে। আর গোয়েন্দা সংস্থা আগেই ফিল্ড দখল করে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছে। এখানে আরেকটা নোক্তা, যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা সংস্থা আগেই ফিল্ড দখল করে দিনের ভোট রাতে করতে সহযোগিতা করেছে। সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার ভাগিনা SM শাহজাদা সাজু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন। এ বিষয়ে তিনি জবানবন্দিতে বলেন, আমার ভাগিনা নির্বাচন করেছিল, তবে ভাগিনার নির্বাচনে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু সে যেহেতু আমার ভাগিনা, সেক্ষেত্রে কিছুটা প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, 2018 সালে নির্বাচনের সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তা তৎকালীন ইসি সচিব হিলাল উদ্দিনের অধীনে ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের হয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করেন। অ্যাডমিন অফিসাররাই রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হয়ে থাকেন। তৎকালীন ইসি সচিব হিলাল উদ্দিন কোনো না কোনোভাবে তাদের নিয়ন্ত্রণ করেছেন। আমার একার পক্ষে কিছুই করার ছিল না। সূত্র জানায়, সন্ধ্যায় জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। প্রসঙ্গত, 22শে জুন নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর শুক্রবার তাকে আবারও 4 দিনের রিমান্ডে পাঠানো হয়।
অপরদিকে 25 জুন মগবাজার এলাকা থেকে আরেক সাবেক সিসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়। পরের দিন তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে পাঠানো হয়। আমরা হাবিবুল আউয়ালকেও দেখেছি, তিনিও বলেছেন যে অবৈধভাবে নির্বাচিত হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, আমাকে গুলি করে মেরে ফেলুন, বিভিন্নভাবে কথা তিনি বলেছেন। তার মানে একজন নির্বাচন কমিশনারের পক্ষে কখনোই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় যদি সরকার তাকে সহায়তা না করে। আরেকটা বিষয় আমি যেই নোকতাটা আপনাদেরকে বলেছিলাম, যে নোকতা দিয়ে রাখলাম, সেটা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষত গোয়েন্দা বাহিনী, এই গোয়েন্দা বাহিনী সম্পর্কে যে অভিযোগ এসেছে তার ভিতরে একটা গোয়েন্দা বাহিনী আছে সেনাবাহিনীদের নিয়ন্ত্রিত যে গোয়েন্দা বাহিনী, সেটার বিষয়ে অন্যান্য পত্রিকায় আসছে আমি দেখছি। তো এই যে গোয়েন্দা বাহিনীদের কাজটা কি? গোয়েন্দা বাহিনীদের কাজ কোনো সরকারকে ক্ষমতায় রাখা নয়, কোনো সরকারকে অবৈধভাবে ক্ষমতায় আবার পুনরায় আনা নয়, বা জনগণের ভোটাধিকার হরণ করা নয়, জনগণকে চাপের মুখে জিম্মি করে কোনো কিছু করাও এই গোয়েন্দা ডিপার্টমেন্টের কাজ নয়। অথচ আমরা প্রতিনিয়ত বারবার দেখে আসতেছি এভাবেই বাংলাদেশের নির্বাচনগুলি হয়ে আসতেছে। এখন এই বিষয়গুলি বাদ দেওয়ার বা এই থেকে পরিত্রাণ পাবার উপায়টা কি? এর জন্য প্রথম যেই কাজটা করতে হবে, এই গোয়েন্দা বাহিনীদের যারা যেই সদস্য এই কাজের সাথে ইনভলভ ছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে এবং তাদের শাস্তির বিধানটা নিশ্চিত করতে হবে। সেটা যদি করা যায় তাহলে এটা হবে প্রথম ধাপ। এরপরে সংস্কার এবং বাকি ধাপগুলি যথাযথ উপায়ে পদার্পণ করতে হবে। সেক্ষেত্রে ভবিষ্যতের নির্বাচনগুলি নিষ্কণ্টক করা সম্ভব হবে এবং ফেয়ার এবং ফ্রি করা সম্ভব হবে। অন্যথায় আপনি যদি সর্ষের ভিতরে ভূত থাকে, আপনি সেই সর্ষে দিয়ে কখনোই ভূত তাড়াইতে পারবেন না। আপনার নিয়ন্ত্রিত যে বাহিনী, অর্থাৎ সরকারের অধীনস্থ যে বাহিনীগুলি, সেই বাহিনী যদি এই অবৈধ কাজ করতে অভ্যস্ত হয় এবং সেই তাদেরকে এখনো তাদের কর্মস্থানে বহাল রেখে আপনি নতুন আরেকটি ভালো ফ্রি এবং ফেয়ার নির্বাচন করতে চান, প্রথমত সেটা অমূলক, অসম্ভব। দ্বিতীয়ত এটা কিছুটা নিরপেক্ষ করা সম্ভব হলেও পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারকে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রলোভন দেখিয়ে তাদের উপরে সোয়ার হয়ে তাদেরকে ক্ষমতায় রাখার স্বার্থে, মূলত নিজেদের আখের গোছানোর স্বার্থে ওই সরকারের পক্ষে তারা মাঠে নামবে এবং সরকারের হয়ে তারা যা করার সেই বিষয়গুলি করবে। এজন্য এই কোন নির্বাচিত সরকারের হাতে এই বড় ধরনের সংস্কারগুলি কখনোই থাকা উচিত নয়। একটা বিষয় তো স্পষ্ট যে ক্ষমতায় যারা যায়, ক্ষমতায় যাওয়ার পরে তাদের চরিত্রটা পরিবর্তন হয়ে যায়, তাদের যেই দাম্ভিকতা প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয় এবং তাদের আসল চরিত্র তখন দেখা যায়। যখন কেউ ক্ষমতায় থাকে না তখন তার অ্যাটিটিউড থাকে একরকম, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সে ভিন্ন রূপে আবির্ভূত হয়। এটাই হচ্ছে মানুষের প্রাকৃতিক নিয়ম। অতএব এখন যারা ক্ষমতার বাইরে আছেন তারা নানাভাবে নানা কথা বলছেন। তারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে হেন করবো, তেন করবো, সংস্কার করে অনেক ছিঁড়ে ফেলবো। বস্তুত তারা কতটুকু কি করবেন সেটা তারা ক্ষমতায় যাওয়ার পরে বোঝা যাবেন। তারা যদি ঠিকঠাকভাবে কাজ করতেন তাহলে আমরা বিগত 96-এর নির্বাচন সেটাও দেখেছি, 2008 সালে কারসাজি করার চেষ্টা সেটাও আমরা দেখেছি। এই বিষয়গুলি আমাদের দেখতে হতো না। কেন দেখতে হয়েছে? কারণ ওই ক্ষমতায় যাওয়ার পরে মানুষের লোভ লালসা এবং ওই সময় তাদের পরামর্শক যারা থাকে তারাও তাদেরকে সঠিকভাবে গাইড করেন না, জি হুজুর করেন এবং তাদের পক্ষে যেভাবে যা করার তাই তারা করে থাকেন। বস্তুত অবৈধভাবে, অনিয়মিত, অনৈতিকভাবে তারা এই কাজগুলি করে থাকেন, যে কারণেই বিগত 3 টার্ম একটানা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ফ্যাসিস্টের চূড়ান্ত রূপ তারা প্রকাশিত করেছে। তবে একটা বিষয়, যে যেই দলই ক্ষমতায় যাক সামনে, হয়তো ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে, হবেও ফ্যাসিস্ট, কিন্তু দ্বিতীয় শেখ হাসিনা হতে পারবে না। এটাও বাস্তবতা। আজকে জুলাইয়ের 3 তারিখ গণঅভ্যুত্থানের মাসের বর্ষপূর্তি হয়েছে, অর্থাৎ 2025 সালের জুলাই মাস। এই জুলাই মাস আসলেই আমাদের মনে পড়ে যায়, মনে করে দেয় সেই গত 24 জুলাইতে মানুষের ভিতরে কিভাবে দাবানলের মতো তাদের
স্পৃহা বা আন্দোলনের যে স্পিরিট সেগুলি আমরা দেখেছি, কিভাবে তারা গণজোয়ারের মতো রাস্তায় নেমে এসেছিল এবং পুলিশের গুলির তোয়াক্কা তারা করেনি, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস কোনো কিছুর তোয়াক্কা না করে তারা রাস্তায় নেমেছিল। সেই ভিডিওগুলি আমরা দেখতেছি। সর্বশেষ আমি আর একটা পয়েন্ট নিয়ে শেষ করে দিব, সেটা হচ্ছে পিয়ারের একটি অংশ। অর্থাৎ আমি আজকে একটি সাক্ষাৎকার দেখলাম, সাক্ষাৎকারে সেখানে স্পষ্ট হয়েছে সাকি তিনি সেখানে বলেছেন যে মূলত এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটা পিয়ার নিয়ে, সেটা কিন্তু সাধারণ ভোটের ক্ষেত্রে নয়, সেটা শুধু উচ্চ কক্ষের ক্ষেত্রে পিয়ারটা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল এবং সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এই ঐক্যমত কমিশনের ভিতরে যে পিয়ার নিয়ে আলোচনা, মূলত উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা নিয়ে এটাই নিয়ে আলোচনা হচ্ছে, যেটা আমি গতকালকে ভিডিওতে আমি স্পষ্ট করেছি যে অন্তত উচ্চ কক্ষে পিয়ার হওয়া দরকার। উচ্চ কক্ষে ভোটের শতাংশ হারে ওখানে আসন দেওয়া উচিত। এই জায়গায় এসে বিএনপি একটা নুক্তা দিয়েছে, একটা প্রশ্ন রেখেছে। অর্থাৎ তারেক রহমান বলেছেন, সাকি সাহেব যেটা বলেছেন, জুনায়েদ সাকি, যে তারেক রহমান বলেছেন যদি সংবিধান সংস্কারের ক্ষেত্রে উচ্চকক্ষের ভোটের প্রয়োজন না থাকে, সেই ক্ষেত্রে উচ্চকক্ষে পিয়ার নিয়ে ভাবা যেতে পারে। বিষয়টা দেখেন যে যদি সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে উচ্চকক্ষের ভোটের প্রয়োজন না পড়ে, তাহলে আপনি উচ্চকক্ষ করে লাভ কি? আমি গতকালকে বলেছি, এই ছোট্ট একটি রাষ্ট্রে, একটি গরিব রাষ্ট্রে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করে আমাদের ফায়দাটা কি? ওখানে করে তো ফায়দা এটাই হওয়ার কথা ছিল যে বড় বড় যে পরিবর্তনগুলি আনবেন, সেই পরিবর্তনগুলি অবভিয়াসলি উচ্চকক্ষের সমর্থন লাগবে। উচ্চকক্ষে সেখানে 2/3 ভোটের বেশি পাইতে হবে, এটা নিশ্চিত করতে হবে। সেটা যদি হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করলে আমাদের জন্য বা গরিব রাষ্ট্রের জন্য কিছুটা ফায়দা পাবো। এখন তারেক জিয়া বলেছেন যে যদি উচ্চকক্ষে এই পারমিশন নেওয়া লাগে, বিশেষ করে এই সংবিধান পরিবর্তনে, তাহলে তিনি পিয়ারটা চান না। যদি সেটা না হয় সেই ক্ষেত্রে তিনি পিয়ার নিয়ে ভেবে দেখতে বলেছেন। তার মানে কি? অথচ পিয়ার পদ্ধতিতে যদি উচ্চ কক্ষটা হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝতাম বা আমরা যেটা বুঝি যে সকল জনগণের সেখানে পার্টিসিপেন্ট থাকতো, অর্থাৎ সকল জনগণের প্রার্থী সেখানে থাকতো। অর্থাৎ সারা বাংলাদেশ 100% মানুষের ভোটারের ভোটের প্রতিফলন সেখানে থাকতো, প্রত্যেকটা জনগণের প্রতিনিধি সেখানে থাকতো। অর্থাৎ বিএনপি যদি 40% ভোট পায়, 100 আসনের ভিতরে তারা 40টি আসন বিএনপি পাবে, আর স্বতন্ত্র সব মিলে তারা যদি 60% পায়, তাহলে তারা সেখানে 60% পাবে আসন, 60টি আসন পাবে। এটাই হচ্ছে উচ্চকক্ষের বিষয়। এখন সেটা যদি হয়, তাহলে আমরা জানি যে জনগণ সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এটা আমাদের রাষ্ট্রীয় ভাষায় এবং গণতন্ত্রের ভাষায়। তো সার্বভৌম কি? সার্বভৌমই হচ্ছে আপনার এই সংবিধানটা সার্বভৌম। তার মানে সংবিধান পরিবর্তন করার মালিক জনগণ, কোনো সরকার না, কোনো দল না, কোনো কেউ না, কোনো এজেন্সি না। এই জনগণ সে চাইলে যে কোনো সময় এই সংবিধান পাল্টাইতে পারে। তো উচ্চকক্ষে যদি পিয়ার হতো, পিয়ার হলে আপনার অর্থাৎ পিয়ার পদ্ধতিতে যদি উচ্চ সংখ্যা আসন হতো, সেই ক্ষেত্রে সেই উচ্চ সংখ্যার আসন যদি সেই সদস্যদের ভোটেই যদি এই পরিবর্তন করার বাধ্যবাধকতা থাকতো, এই যে কোনো সংস্কার বা সংবিধান চেঞ্জ করতে হলে তাদের অনুমোদন লাগতো, 2/3 ভোটের প্রয়োজন পড়তো, সেই ক্ষেত্রে আপনি জনগণের একটি ম্যান্ডেট সেখানে ফুটে উঠতো। কারণ যেহেতু সেখানে 100 আসন সকলেই জনগণের 100%-এর প্রতিনিধিত্ব করতেছিল, অতএব ওই জায়গায় যদি আপনি 67-68% অর্থাৎ 67 জন ব্যক্তি বা 68 জন ব্যক্তি বা 70 জন ব্যক্তি যদি এই সংস্কারের পক্ষে ভোট দেয়, তাহলে ধরে নেওয়া হবে যে জনগণ 67% জনগণ বা 68% জনগণ এই সংস্কারের পক্ষে। তার মানে সেটা গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তা দেখতেছি না। অর্থাৎ বিএনপি সেটা কোনো ক্রমেই মানতেছে না। যতটুকু তারেক রহমান একটা ভেবে দেখার প্রস্তাব করেছে, তিনি এই শর্ত সাপেক্ষে যদি উচ্চকক্ষ বড় কোনো সংস্কারের তাদের বাধ্যবাধকতা না থাকে, তাদের অনুমোদনের, তাদের ভোটের প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে তারা পিয়ার সিস্টেমটা ভেবে দেখতে পারেন।
তাহলে পিআর সিস্টেমটা দরকারি বা কি, বা উচ্চ আসনের উচ্চ কক্ষেরই বা দরকার কি? উচ্চ কক্ষে তো আর কোনো দরকার আমি দেখি না। বরং এই নিম্ন কক্ষ আছে, আপনারাই করেন, যা করার করেন, এভাবেই চলতে থাকুক দেশ। অন্তত কিছু টাকা সেভ হবে, আমাদের বাংলাদেশের কিছু টাকা অপচয় রোধ হবে। এজন্য আমি বলবো তারেক রহমান যথেষ্ট মেধাবী, বিএনপির অনেক মেধাবীবান আছেন, তাদেরকে আমি বলবো যে শুধু নিজেদের স্বার্থ দেখেন না। আজকে হয়তো আপনারা নিশ্চিত জানতেছেন ক্ষমতায় যাবেন, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর আপনারা ক্ষমতায় যাবেন। একটা সময় এমন অন্য একটা দল আবির্ভূত হবে যারা একসাথে এভাবে ক্ষমতায় যাবে। তখন কিন্তু এই পিআর সিস্টেমটা থাকলে আপনাদের জন্যই মঙ্গল হবে, অর্থাৎ দেশের জন্য মঙ্গল হবে। পিআর সিস্টেম উচ্চ কক্ষে, আমি নিম্ন কক্ষে পিআর বলিনি। তো নিম্ন কক্ষে পিআর হলে সরকার গঠন এবং সরকারকে শক্তিশালী করা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলি যদিও সময় সাপেক্ষে সেগুলি সংস্কার করা সম্ভব, কিভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা ভিন্ন সাবজেক্ট, সেটা অনেক সুদূর প্রসারী। কিন্তু উচ্চ কক্ষে সেটার উপরে তো আপনার সরকার ডিপেন্ড করে না। সরকার তো নিম্ন কক্ষ দিয়েই সরকার গঠিত হয়, বরং সরকার গঠিত হওয়ার পরেই উচ্চ কক্ষটা গঠন হবে। অতএব উচ্চ কক্ষ বা ঊর্ধ্বতন যে কক্ষ থাকবে, এই উচ্চ কক্ষের জন্য পিআর সিস্টেমটা রাখলে আমাদের দেশের, দশের জনগণের এবং অদূর ভবিষ্যতে বিএনপির জন্য মঙ্গল। কারণ এই কথাটা মাথায় রাখেন, এটা আপনি নোট রাখেন, বিএনপির যে ভাইয়েরা আছেন, বর্তমান বন্ধুরা আছেন, আপনারা নোট রাখেন যে আগামী 20 বছর পরে বিএনপি কিন্তু উচ্চ কক্ষে পিআর নিয়ে দাবি তুলবে এবং তারা তখন বলবে যে উচ্চ কক্ষে পিআর দরকার, যখন বিএনপি তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর দলে পরিণত হবে। তো আজকের মতো আমার আলোচনাটা এ পর্যন্তই। আপনাদের যদি আমার পক্ষে বিপক্ষে যে কোনো মতামত থাকে কমেন্টে আশা করি যৌক্তিকভাবে উল্লেখ করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দিতে, এবং আপনাদের কোনো কমেন্ট যদি যৌক্তিক হয়, আমি যদি মনে করি আমার বক্তব্য ভুল ছিল, তাহলে আমি আমার বক্তব্য থেকে রিটার্ন আসতে প্রস্তুত আছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।